বিশেষ করে এখানে যে জুট মিল ছিল, এই জুট মিলকে কেন্দ্র করে এক সময় এই এলাকা খুব সরগরম ছিল। মুরব্বী যারা আছেন তাদের নিশ্চয় চোখে সেটা ভাসে। তখন আমি অনেক ছোট অবস্থায় এখানে এসেছি, একটা জমজমাট এলাকা এটা আমরা দেখেছি। এই এলাকায় যারা স্থানীয় মানুষ বসবাস করেন, অনেক বাইরের লোক এই এলাকায় আসেন, থাকেন। আমি সবার উদ্দেশ্যেই দু একটি কথা বলবো। নির্বাচন খুব সামনে, এই নির্বাচনটা নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। কারণ 2014, 2018 এবং 2024 তিনটি নির্বাচন আমাদের দেশের মানুষ দেখেছে। একটি ছিল ভোটারবিহীন নির্বাচন, একটি ছিল দিনের ভোট রাতের নির্বাচন, আর 24-এর যে নির্বাচনটি দেখেছে সেই নির্বাচনের নাম হয়েছে আমি জামিন নির্বাচন। অর্থাৎ এই তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আমাদের দেশের যে যুব সমাজ, এই যুব সমাজ তাদের কিন্তু ভোটের অভিজ্ঞতা হয়নি। একটা জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, বিগত তিনটা নির্বাচনে তারা দিতে পারেনি। এর জন্য মানুষকে রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে, একটা স্বৈর শাসনের অবসান ঘটাতে হয়েছে। এরপরে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে এসেছে, সেই সরকারের অধীনে এই নির্বাচনটি হবে। মানুষ জীবন দিয়ে যে অভ্যুত্থান সংগঠিত করলো, সে অভ্যুত্থানের অন্যতম প্রধান ইস্যু ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে সেটা নিশ্চিত করা। আমাদের দেশে স্বাধীনতার পরে 12টি নির্বাচন হয়েছে, এটা ত্রয়োদশ নির্বাচন, 13তম নির্বাচন। এই 12টি নির্বাচনের 8টি হয়েছে দলীয় সরকারের অধীনে, 4টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। দলীয় সরকারের অধীনে যতগুলি নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন নিয়েই অভিযোগ ছিল। কারচুপির অভিযোগ, ভোট কেন্দ্র দখলের অভিযোগ, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ, ইত্যাদি ইত্যাদি অভিযোগ ছিল। যে 4টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেই কেবল মানুষ ভোট দিতে পেরেছে। তারপরেও সেই নির্বাচনগুলি নিয়ে কিছু কথা ছিল। আমরা এই নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড সেটা তৈরি করার কথা বলেছিলাম। একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার অন্যতম শর্ত হলো নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে। একটা নির্বাচন, এই দেশের প্রায় 13 কোটি মানুষ যারা ভোটার, যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে, সেই অধিকার তার আছে। কিন্তু একটা নির্বাচনে যদি 50,000 টাকা জামানত দিতে হয়, সিডি বাবদ 11,000 টাকা দিতে হয়, তাহলে প্রথম দফায় গরিব সাধারণ মানুষ তাদের ভোটে দাঁড়ানোর আর সুযোগ থাকে না। কিন্তু আমাদের দেশের নির্বাচন শুধু এই 50,000 যথেষ্ট না, কোটি টাকা নিয়ে নির্বাচনে নামতে হয়। কোটি কোটি টাকা খরচ করলেই কেবল মানুষ বুঝতে পারে যে সে প্রার্থী হয়েছেন। এই আমি এখানে এসেছি, দেখলাম কিছু কিছু লোক আমাকে চিনেছে, অনেক লোক চিনে নাই, বললো এত পরে আসছেন কেন? কথা ঠিক। নির্বাচনের প্রচারের জন্য আপনার যে ব্যানারের সিস্টেম করেছে, ফেস্টুনের সিস্টেম করেছে, এবার পোস্টারের সিস্টেম নাই। একটা পোস্টার ছাপাইতে লাগে 2.5 থেকে 3 টাকা, আর এই একটা ব্যানার ছাপাইতে লাগে 300 টাকা। তাহলে যে শ্রমিকের প্রতিনিধি, গরিব মানুষের প্রতিনিধি, সে নির্বাচনে দাঁড়াবে কি করে? বা দাঁড়াইলেও তার প্রচারটা হয়ে যায় সীমিত। তো আমরা বলেছিলাম নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে, কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে। সমস্ত প্রার্থী
একটা সমান প্রচারণার সুযোগ পাবে এমন ব্যবস্থা করতে হবে। একই সাথে বলেছিলাম নির্বাচনে সেখানে মাস্তানতন্ত্র, পেশি শক্তি, অস্ত্রের ব্যবহার এগুলি বন্ধ করা নিশ্চিত করতে হবে। আমাদের দেশের যে অভ্যুত্থানের সময় থানার অস্ত্রগুলি লুট হয়েছে এগুলি এখনো সব উদ্ধার হয় নাই। ফলে মানুষের শঙ্কা আছে নির্বাচনে কি সেখানে কোনো সন্ত্রাস হবে কিনা। তার উপর আছে একটা সাম্প্রদায়িক প্রভাব, সেই সাম্প্রদায়িক প্রভাবও আমরা বন্ধ করার কথা বলছিলাম। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হইতো, সেখানে গিয়ে মানুষ ভোট দিতে পারত তার পছন্দের প্রার্থীতে। তো যাই হোক, নির্বাচন সমাগত, তারপরেও আমরা সরকারকে বলছি যে প্রত্যেকটা মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এখনো মানুষের মধ্যে শঙ্কা আছে, এই শঙ্কা দূর করতে হবে সরকারকে। 4 দিন 5 দিন সময় আছে, এই সময়ের মধ্যেই মানুষের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে। আমরা শুধু দু একটি কথা শুধু বলবো এখানে, আমাদের দল বাসদকে আপনারা সবসময় গরিব মানুষের সংগ্রামে, অধিকারহীন মানুষের সংগ্রামে, শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেখেছেন। নারায়ণগঞ্জ একটি শিল্প শহর, এই শহরে অধিকাংশই শ্রমজীবী মানুষরা বাস করে, খেটে খাওয়া মানুষরা বাস করে। ফলে খেটে খাওয়া মানুষের অধিকার আন্দোলনে আমাদের দল খোঁজ খবর রাখেন, তারা আমাদের দল সম্পর্কে জানেন। ফলে নির্বাচনে কারে আপনারা ভোট দিবেন, নির্বাচন কি অতীতের মতো করেই কোটিপতিদের ক্লাবে পরিণত হবে, না গরিব সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কথাটা সংসদে বলবে সেটা প্রতিষ্ঠার চেষ্টা হবে, কোনটা হবে? আমরা এই প্রশ্নটা রেখেছি। কারণ আমাদের দেশের যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে দাঁড়ায়, বললাম কোটি টাকা নিয়ে নামে, এরা নির্বাচনে কোটি টাকা ইনভেস্ট করে আর নির্বাচনের পরে কয়েকশো কোটি টাকা কামায় নিয়ে যায়। এই সমস্ত মানুষকে আমরা নির্বাচিত করব, না যারা মানুষকে নিয়ে সবসময় পথে ঘাটে সংগ্রাম আন্দোলন করে তাদেরকে নিয়ে আমরা কাজ করব, তাদেরকে আমরা ভোট দেব? এই বিষয়টি আমরা আপনাদের বিবেকের সামনে রেখে গেলাম। বাসদের মার্কা মই, এই বাসদ একটা শ্রমজীবী মানুষের দল, সাধারণ মানুষের দল। এই দল সবসময় আপনাদের পাশে, ভবিষ্যতেও পাশে থাকবে। আমরা নির্বাচিত হলেও আপনাদের পাশে আছি, নির্বাচিত না হলেও পাশে আছি। নির্বাচিত হলে এই প্রতিশ্রুতি দিতে পারি সংসদের ভিতরে আপনাদেরকে নিয়ে, আপনাদের বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো, লড়তে পারবো। আরেকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা বেশ কিছু জায়গায় গণসংযোগ করতে যাব আজকে, সময় বিষয় নিব না। সেটা হলো এলাকা, এই এলাকার সংকট। এই এলাকার এখন একটা অন্যতম প্রধান সংকট হলো গ্যাস সংকট। এটা নিয়ে সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু এটার কেউ সমাধান করে না। এই এলাকায় অনেক অবৈধ লাইন দেওয়া হয়েছিল এক সময়। আমরা বলছি এটা অবৈধটারে বৈধ করে দেন, অবৈধ লাইনে গিয়ে গ্যাস লাইনটা কাটতে দিবেন, ওই মানুষ তো বিপদে পড়ে গেল। এই যে আজকে যে এলপি গ্যাসের সংকট, প্রত্যেকেই ভুক্তভোগী। আজকে যদি লাইনের গ্যাস থাকতো, সরকারি গ্যাসের লাইনটা দিত, তাহলে সরকার তো রেভিনিউটা পাইতো। আর এলপি গ্যাসের মুনাফাটা তো নিয়ে যায় কালোবাজারি ব্যবসায়ীরা। যেই গ্যাসের দাম সরকার নির্ধারণ করে 1300 টাকা, সেইটা আমাদের কিনতে হয় 2000 থেকে 2500 টাকা। একটা তীব্র গ্যাসের সংকট, গোটা বন্দর। আবার যেখানে গ্যাসের লাইন আছে, বৈধভাবে লাইন নিছেন, গ্যাস পায় না। শুনছেন না ভাই এই কথা? ফলে আমি মানে প্রতিশ্রুতির ফুল জুড়ি দিব না, আমি শুধু বলবো বাসদ যেমন একজন শ্রমিক যদি কারখানায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, বাসদ তার পক্ষে তার অধিকারের জন্য লড়াই করে। একজন রিক্সা চালকের উপর যখন একটা অত্যাচার হয়, বাসদ সেই রিক্সা চালকের অধিকার নিয়ে কথা বলে। বাসদ দিনমজুর হোক, রিক্সা চালক হোক, এমনকি নাগরিক সমাজের যে প্রবলেমগুলি, এই যে ওপারের সাথে এপারের এখানে একটা ব্রিজ হয়েছে, আরেকটা ব্রিজ কদম রসুল সেতু হচ্ছে,
এই ব্রিজ করার জন্য কিন্তু এই নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা সবসময় আন্দোলনে আছি। আরেকটা এই এলাকার সংকট হলো পয় নিষ্কাশন ব্যবস্থাটা ভালোভাবে নাই। সিটি কর্পোরেশন এলাকায় এই সংকট আছে, আবার ইউনিয়ন পরিষদে তো পুরাই সংকট। ফলে এই পয় নিষ্কাশন যদি একটা এলাকায় না থাকে তাহলে তার বাসাটা দোজখ হয়ে যায়। এগুলো আমার বুঝাইতে হবে না, এগুলো আপনারা বোঝেন। ফলে এই সমস্ত সংকট সমাধানের জন্য যারাই সাংসদ হয়, যারাই ক্ষমতায় থাকে, তাকে আর খেয়াল থাকে না নির্বাচনের পরে। আমি এই কথাটা বলে যাচ্ছি, আপনাদের কাছে ভোটও চেয়ে যাচ্ছি এই সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি নারায়ণগঞ্জ মূল শহরটার মধ্যে থাকি, এই কথাটা আপনাদেরকে বলছি। ওখানে আমার খোঁজ খবর নিবেন, দেখবেন নাগরিক অধিকার নিয়ে আমরা আছি সবসময়। এই মদনমুলবাসীদেরও বলে যাচ্ছি, এখানে আমাদের নেতা মুন্নি সর্দার আছে। মুন্নি সর্দারে আপনারা সকলেই চিনেন। এই যে আমার আঙ্কেল আছে, তাকেও আপনারা হয়তো চিনেন সবাই। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার, যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা দরকার, আমরা সেটা সবসময় নিয়েছি, এখনো নিয়ে যাব। এই প্রতিশ্রুতিটা দিয়ে যাচ্ছি। সর্বশেষ আবার সেই কথাটা আমি বলে যাচ্ছি, ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন, টাকাওয়ালা দেখে ভোট দিবেন না যাদের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা হবে, যে আপনার ঘর পর্যন্ত এসে পৌঁছাবে, তাদেরকে ভোট দিবেন। এই কথাটি বিবেচনায় রেখে আপনারা ভোট দিবেন। আমাদের দল বাসদের পক্ষ থেকে আমি মনোনীত। আমাদের মার্কা হলো মই। মই প্রতীকের কথা আপনারা খেয়ালে রাখবেন, ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা রাখবেন। এই আহ্বান জানিয়ে এলাকাবাসীর প্রতি